ভোটের ফল পাল্টাতে এবার গভর্নরকে চাপ দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের পানিসীমার কাছে রাশিয়ার যুদ্ধ জাহাজের আনাগোনা। এবার ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনায় ফেরার ব্যাপারে হামাসের হুঁশিয়ারি। ইরান সংক্রান্ত গোপন রিপোর্ট প্রকাশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি তেহরানের। হোয়াইট হাউস ত্যাগের পর ট্রাম্পের স্থান হবে জেলখানা, দাবি মেরি ট্রাম্পের। ইসরায়েলকে স্বীকৃতি দিতে আরবের চাপে ভিন্ন পথে পাকিস্তান। দিল্লির প্রতিবাদ উপেক্ষা করে ভারতের কৃষকদের পাশে জাস্টিন ট্রুডো। করোনা টিকা নিচ্ছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা বললেন বিজেপি নেতারা। এবং সর্বশেষ থাকছে দূরের গ্রহাণু থেকে মাটি নিয়ে ফিরল জাপানি মহাকাশযান। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ায় ভোটের ফল পাল্টে জো বাইডেনের জয় উল্টে দিতে সহায়তা করার জন্য অঙ্গরাজ্যটির রিপাবলিকান গভর্নরের ওপর চাপ সৃষ্টি করেছেন। ধারাবাহিক কয়েকটি টুইটে তিনি জর্জিয়ায় নিজ দলের গভর্নর ব্রায়ান ক্যাম্পকে রাজ্যের আইনসভার বিশেষ অধিবেশনে ডাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ অধিবেশনের মাধ্যমে রাজ্যের ভোটের ফল বাতিল করার জন্য বলেছেন। রাজ্য আইনসভার মাধ্যমে ইলেকট্রাল ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য গভর্নর ব্রায়ান ক্যাম্পকে অনুরোধ করেছেন। জর্জিয়া সিনেট রান অফ নির্বাচন সামনে রেখে সেখানে একটি প্রচার সমাবেশ উপস্থিত হওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্প এসব টুইট করেন। হোয়াইট হাউসের একটি সূত্র জানায়, ট্রাম্পের চাপে নতি স্বীকার করেননি জর্জিয়ার গভর্নর। তিনি ট্রাম্পকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন এমন কাজ করার কর্তৃত্ব তার নেই। বিশেষ অধিবেশনে ডাকার আহ্বানও তিনি খারিজ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এভাবে কোনো প্রেসিডেন্ট রাজ্য গভর্নরকে ভোটের ফল পাল্টে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন এমন কোনো নজির নেই। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী শনিবার সকালে ডোনাল্ড ট্রাম্প ক্যাম্পকে ফোন করে ডাকযোগে ভোট দেয়া ভোটারদের স্বাক্ষর নিরীক্ষা করার দাবি তুলতে বলেন। কিন্তু এ ধরনের কোনো নিরীক্ষা আদেশ দেওয়ার ক্ষমতা না থাকার যুক্তি দিয়ে ক্যাম্প প্রেসিডেন্টের অনুরোধ প্রত্যাখ্যান করেন। এরপরই টুইটারে গভর্নর ক্যাম্পের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। এখন ট্রাম্প দাবি জানাচ্ছেন ডাকযোগে আসা প্রতিটি ব্যালটের স্বাক্ষর যেন পরীক্ষা করা হয়। তিনি জর্জিয়ার নির্বাচনী প্রচারে দেয়া বক্তৃতায় বলেছেন, লোকজন একই কালি দিয়ে অনেক ব্যালটে স্বাক্ষর করেছেন। মৃত লোকজন ভোট দিয়েছেন। অবৈধ অভিবাসীরা ভোট দিয়ে ডেমোক্র্যাট প্রার্থীকে জয়ী করেছেন বলে তিনি উল্লেখ করেন। ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার গভর্নরকে চাপ দেওয়ার আগে অ্যারিজোনার গভর্নর ডাগ ডুসিকে একই কায়দায় চাপ দেন। ব্রিটিশ পানিসীমার কাছে গত 2 সপ্তাহে রাশিয়ার যুদ্ধ জাহাজের আনাগোনা ব্যাপকভাবে বেড়ে গেছে বলে ব্রিটিশ নৌবাহিনী দাবি করেছে। এক বিবৃতিতে ওই বাহিনী বলছে, গত 2 সপ্তাহে রাজকীয় নৌবাহিনী ব্রিটেনের আশপাশে 9টি রুশ জাহাজ পর্যবেক্ষণ করেছে। এসব জাহাজের মধ্যে ছিল একটি সাবমেরিন, একটি ডেস্ট্রয়ার, একটি করভেট, একটি টহল জাহাজ ও এগুলোকে পৃষ্ঠপোষকতা দানকারী টাগবোট ও সরবরাহকারী জাহাজ। বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর 8টি যুদ্ধ জাহাজ থেকে ইংলিশ চ্যানেল ও সেলগেট সাগরে এসব রুশ জাহাজ শনাক্ত করা হয়। এতে আরও বলা হয়, আকাশ থেকে রুশ জাহাজগুলোকে পর্যবেক্ষণ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করে ব্রিটিশ নৌবাহিনী। রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থা জানিয়েছে, অতীতে একই ধরনের ঘটনায় রাশিয়ার নৌবহর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ব্রিটিশ পানিসীমা অতিক্রম করেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনায় ফিরে যাওয়ার অর্থ হবে ফিলিস্তিনের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেয়া। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু শনিবার গাজায় এক বক্তব্যে একথা বলেছেন বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা জানিয়েছে। তিনি বলেন, কুদস দখলদার শক্তির সঙ্গে আলোচনায় বসলে ফিলিস্তিনিদের এতদিনের সংগ্রাম এবং প্রতিরোধ আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। আল কানু তার বক্তব্যে পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি উপশহর নির্মাণ, বাইতুল মুকাদ্দাস শহরে বসবাসরত ইহুদিবাদীদেরকে ইসরায়েল নাগরিকত্ব প্রদান, মসজিদুল আকসায় ইহুদিবাদীদের আগ্রাসন এবং তেল আবিবের সঙ্গে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের ঘনিষ্ঠতার সমালোচনা করেন। আল কুদস পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে আলোচনায় বিশ্বাসী নয় হামাস। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন এবং হামলা বৃদ্ধির ঘটনাকে তিনি পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত
করার প্রচেষ্টার অংশ বলে বর্ণনা করেছেন। হামাসের মুখপাত্র ফিলিস্তিনি জনগণের মধ্যে ঐক্য শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীনতা ফিরে না পাওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোনো কোনো বার্তা সংস্থা খবর দিয়েছে, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা করেছেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর ইরান সংক্রান্ত গোপন প্রতিবেদন প্রকাশ হয়ে যাওয়ার ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেবে তেহরান। আইএইতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাদি এ তথ্য জানিয়েছেন। তিনি সংস্থাটির দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি পাশাপাশি আইএ এর সঙ্গে তেহরানের চিঠি আদান প্রদানের সব তথ্য গোপন দলিল হিসেবে পরিগণিত। কাজেই এই গোপন দলিল ফাঁস হয়ে যাওয়ার বিষয়টিকে সহজে ছেড়ে দেবে না ইরান। পশ্চিমা কিছু গণমাধ্যম শুক্রবার খবর দেয়, আইএইএ তার সদস্য দেশগুলোর কাছে এই তথ্য প্রকাশ করেছে যে ইরান তার নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অত্যাধুনিক IAR-2M সেন্ট্রিফিউজের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গারিবাদি বলেন, আইএ এর গোপন প্রতিবেদন পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে, কিন্তু এবার তেহরান আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার লক্ষ্যে সেদেশের পার্লামেন্ট সম্প্রতি এক আইন পাশ করার পর পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হলো। ইরানের পার্লামেন্টের আইনে বলা হয়েছে, আগামী 3 মাসের মধ্যে ইরানের উপর থেকে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অন্তত 1000 IAR-2M সেন্ট্রিফিউজ স্থাপন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী, রুক্ষ, প্রতারক বলে আখ্যায়িত করেছেন তার ভাতিজি মেরি ট্রাম্প। তিনি বলেছেন, হোয়াইট হাউস ত্যাগ করার পর ডোনাল্ড ট্রাম্পের স্থান হবে কারাগারে। মেরি ট্রাম্প শনিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব ত্যাগ করার পরপরই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে এবং তার বিচার করতে হবে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে ট্রাম্পের চেয়ে খারাপ কোনো প্রেসিডেন্ট আর আসতে না পারে সেজন্য তার বিচার করার বিকল্প নেই। ডোনাল্ড ট্রাম্প গত 3 নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে না নিয়েই এখন ওই নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে যে দাবি করে যাচ্ছেন, সে সম্পর্কে মেরি ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন, নির্বাচনের পর ট্রাম্প যা কিছু করেছেন তা তার ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মানানসই, কারণ সে কখনোই আইনসম্মতভাবে বিজয়ী হতে পারেননি। হোয়াইট হাউস ত্যাগ করার পর আইনি সুরক্ষা হারাবেন ডোনাল্ড ট্রাম্প। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন তার ভাতিজি মেরি ট্রাম্প। এতে তিনি উত্তরাধিকারী হিসেবে তার প্রাপ্য হাজার হাজার মিলিয়ন ডলারের সম্পদ থেকে বঞ্চিত করার অভিযোগ করেন। ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কয়েকটি আরব রাষ্ট্র পাকিস্তানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করার কারণে ইসলামাবাদ সরকার ভিন্ন পথে হাঁটার চিন্তা করছে। ইসলামাবাদ থেকে প্রেস টিভির রিপোর্টার জাভেদ রানা জানিয়েছেন এ খবর। তিনি এক্সক্লুসিভ এক রিপোর্টে বলেছেন, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষে থেকে পাকিস্তানের ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। চাপ সৃষ্টির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের নাগরিকদের শ্রম ও ভ্রমণ ভিসা ইস্যু করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সরকার ইসরায়েল এবং ভারত ঘেঁষা নীতি গ্রহণ করে ইসলামাবাদকে ভিন্ন বার্তা দিতে চাইছে। অথচ আরব আমিরাত ও সৌদি আরবের পাকিস্তানের 50 লাখের বেশি শ্রমিক কাজ করে। আরব রাষ্ট্রগুলো হচ্ছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস। মার্কিন মধ্যস্থতায় আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব ইসলামাবাদের ওপর চাপ সৃষ্টি করেছে। ব্যাপক চাপ সৃষ্টি সত্ত্বেও ইমরান খানের সরকার নতি স্বীকার না করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার আরব রাষ্ট্রগুলোর ওপর ক্ষুব্ধ হয়েছে পাকিস্তানের জনগণ এবং রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করেছে তারা। এ অবস্থায় ইমরান খান সরকারের সামনে দুটি পথ রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন, ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেয়া অথবা আরব রাষ্ট্রগুলোর শাস্তির মুখে পড়া। ভারতের কৃষক আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর করা মন্তব্যের পরই দিল্লিতে কানাডার হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছিল। ভারত সরকারের ওই প্রতিবাদ উপেক্ষা করে নিজের অবস্থানে অনড় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানার পরও শুক্রবার আবারও তিনি স্পষ্ট করে বলেছেন, কৃষক আন্দোলনের পাশেই আছি আমি।
জাস্টিন ট্রুডো বলেন, কানাডা পৃথিবী জুড়েই সব শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছে ও থাকবে। তিনি বলেন, আমরা খুশি যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে ভারত সরকার উদ্যোগ নিচ্ছে। ট্রুডো আর মন্ত্রিসভার কয়েকজন সদস্য ভারতে চলা কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করায় ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে বৃহস্পতিবার তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একটি বিবৃতিতে ভারত জানায়, ট্রুডোর এই মন্তব্যে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এমন চলতে থাকলে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য। ভারত দুই দেশের সম্পর্ক নষ্ট হওয়ার হুমকি দিলেও শেষ পর্যন্ত নিজের অবস্থানে অনড় রয়েছেন ট্রুডো। ফাইজার বায়োনটেকের করোনার টিকা নেবেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি এ টিকা নেবেন বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যে টিকাটির জরুরি অনুমোদন দিয়েছে। আগামী মঙ্গলবার থেকে সেখানে টিকাদান কর্মসূচি শুরু হতে পারে। 94 বছর বয়সী রানী এলিজাবেথ ও তার স্বামী 99 বছর বয়সী প্রিন্স ফিলিপ তাদের বয়সের কারণে শুরুতেই টিকা পাচ্ছেন। মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা সোমবারের মধ্যেই ব্রিটেনের হাসপাতালগুলোতে পৌঁছে যাবে। মঙ্গলবার থেকেই শুরু হবে রোগীদের প্রয়োগ করা। শুরুতে এ টিকা অশীতিপর ব্যক্তি, স্বাস্থ্যকর্মী এবং বাড়িতে রোগীদের দেখভাল করেন এমন ব্যক্তিকে দেয়া হবে। তারপর বিভিন্ন প্রান্তের ক্লিনিকে প্রতিষেধক বিতরণ করা হবে, যাতে প্রয়োজন বুঝে সাধারণ মানুষের ওপর তা প্রয়োগ করা যায়। তবে টিকা দেওয়া শুরু হতে চললেও করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে তাদের প্রতিষেধক কতটা কার্যকরী সে ব্যাপারে নিশ্চিত নন ফাইজারের সিও অ্যালবার্ট বোরলা। ব্রিটেনে এখনও পর্যন্ত 17,10,379 জন করোনাভাইরাসের সংক্রমিত হয়েছেন। করোনার প্রকোপে সেখানে প্রাণ হারিয়েছেন 61,111 রোগী। ভারতের পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা বলেছেন বিজেপি নেতারা। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ও পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গীয় বলেছেন, জানুয়ারি থেকে রাজ্যের উদ্বাস্তু এবং শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগেই উদ্বাস্তুরা পেয়ে যাবেন ভারতের নাগরিকত্ব। গতকাল শনিবার তিনি এ ঘোষণা দেন। বিজয় বর্গীয় আরও বলেছেন, বিজেপি কথা দিয়ে কথা রাখে। রাজ্যের উদ্বাস্তু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। সেই লক্ষ্যে বিজেপি সরকার নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করছে। এবার জানুয়ারি থেকে এই রাজ্যে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এ লক্ষ্যে বিজেপি সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মতুয়া সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা বিজেপির নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছিল। মতুয়াদের বিজেপির পক্ষে রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেন। মাতোয়ারা এই রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের ভোটের নিয়ন্ত্রক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এগিয়ে আসায় নাগরিকত্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিজেপির রাজ্য নেতৃত্বে অস্বস্তিতে পড়েছিল। চাঁদ থেকে মাটি আনার 51 বছর পর প্রথমবার কোনো গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফিরল জাপান স্পেস এজেন্সির মহাকাশযান হায়াবুসা 2। শনিবার ভোররাতে 3 কোটি কিলোমিটার দূরের কোনো গ্রহাণু অ্যাস্টেরয়েড থেকে মাটি নিয়ে অস্ট্রেলিয়ার বুকে নামে মহাকাশযানটি। হায়াবুসা 2 টুইটার তাদের এই সফলতার খবর জানিয়েছে। মিশন সম্পর্কে আরও তথ্য তারা জানাবে বলে CNN জানিয়েছে। 2014 সালের 3 ডিসেম্বর যাত্রা শুরু করে হায়াবুসা 2। এটি 2018 সালের জুনে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে থাকা গ্রহাণুপুঞ্জের সদস্য গ্রহাণু রিউগোতে পৌঁছায়। মহাকাশযানটি 2019 সালের 22 ফেব্রুয়ারি সেখান থেকে একটি নমুনা সংগ্রহ করে। এরপর কপার বুলেটের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে 33 ফুট গর্ত তৈরি করে। সেই গর্ত থেকে 2019 সালের 11 জুলাই নমুনা সংগ্রহ করে হায়াবুসা 2। নমুনা সংগ্রহের পর ওই বছরের নভেম্বরে যাত্রা শুরু করে আজ সফলভাবে অবতরণ করে মহাকাশযানটি। অভিযানের গবেষক দল বলেন, 1 গ্রাম নমুনা সংগ্রহ করা হয়েছে। 1 গ্রাম শুনতে কম মনে হতে পারে, তবে আমাদের প্রশ্নের উত্তর খুঁজতে এটুকুই যথেষ্ট। বিশ্বের এই প্রথম কৃতিত্বের জন্য জাপানকে শুভেচ্ছা জানিয়েছে নাসা। হায়াবুসা এর এই গ্রহাণু বিজয়কে নাসা বলছে একটি ঐতিহাসিক ঘটনা। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।